নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশ নিয়ে আজকে চক্রান্তের দ্বিতীয় পর্ব। এই যে চক্রান্ত, এটা কিন্তু বহুদিন আগে থেকেই তৈরি হয়েছিল। ইমপ্লিমেন্টেশনটা হয়েছে গত 2 বছর ধরে। আর এই কুশীলব হচ্ছে এই চক্রান্তের 4 জন। প্রথম জন হচ্ছেন এখন যিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস। দ্বিতীয় হচ্ছেন ডক্টর আসিফ নজরুল, যিনি অধ্যাপক, প্রচন্ড হাসিনা বিরোধী। 3 নম্বর কুশীলব হচ্ছেন ডোনাল্ড লু। এবং 4 নম্বর কুশীলব আপনাদের দেশে, বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, পিটার হাস। এই 4 জন হচ্ছেন প্রধান কুশীলব। এখন বিষয়টা হচ্ছে যে ভারতকে কিছুতে টাইট করা যাচ্ছে না, হাসিনাও টাইট হচ্ছেন না, তাহলে কি করা যাবে? আমেরিকার তো একটা রাস্তা চাই। এশিয়ান কান্ট্রিতে একটা বেস করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছিল যে একটা তাদের বেস চাই। কারণ দুটো শক্তি, ভারত উঠে আসছে, চীন উঠে আসছে, ওদিকে তো রাশিয়া আছেই। আমেরিকার প্রধান যেটা চিন্তার কারণ, যে কূটনৈতিক এবং রাজনৈতিক দিক দিয়ে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। আজকে আমাদের সঙ্গে চীনের একটা খটোমটো চলছে, সেটা কিন্তু সীমান্ত নিয়ে, আর কিছু নিয়ে না। সীমান্ত সমস্যা যদি মিটে যায়, চীনের সঙ্গে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই। না চীন আমাদের মধ্যে অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়, না আমরা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাই। আমেরিকার চিন্তা, যদি রাশিয়া, চীন এবং ভারত যদি একত্র হয়ে যায়, এ তো বিশ্বে একটা বিরাট শক্তি হিসেবে দেখা দেবে। এদিকে চীনকে ভাঙার চেষ্টা করছে আমেরিকা, কিন্তু চীনকে ভাঙতে গেলে, টাইট বাড়তে গেলে, এক ভারতের ওপরে চাপ সৃষ্টি করতে হবে, আর এক হচ্ছে চীনের ওপরে চাপ সৃষ্টি করতে হবে। চীনের ওপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, কিন্তু সেটা তো সব নয়। ভারতের সাহায্য চাই। এখন তার জন্য দরকার একটা মিলিটারি বেস। প্রথমে ওরা চেষ্টা করলো যে ডোনাল্ড লুকে দিয়ে বোঝানো, পিটার হাসকে দিয়ে বোঝানো যে সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিয়ে দিন। সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে আমরা ওখানে একটা ট্রান্সমিটার বসাবো, সেখানে আমাদের ওয়েদার এই সমস্ত দেখাশোনা হবে। ওখান থেকে আমরা সমস্ত ওয়েদারের খুঁটিনাটি নেব। এই সমস্ত টুপি টাপা যেটা শ্রীলঙ্কাকে দিয়েছিল, সে একই টুপি হাসিনাকেও দিয়েছিলেন। কিন্তু হাসিনা সেটা মানেননি। হাসিনা বলেছেন, না, আমি সেন্ট মার্টিন দেব না, অন্য শক্তির কাছে আমি মাথা নত করব না। তাতে হাসিনার উপরে খেপে যায়, তাহলে হাসিনাকে সরাতে হবে। এই সরানোর চক্রান্তটা তখন থেকে শুরু হলো। এই যে আজকে আমি বলবো যে গল্পটা, সেই গল্পটা বাংলাদেশের অনেক ভাই বন্ধু আমার নিশ্চয়ই জানেন, কিন্তু ভারতে এবং বিদেশে যারা, তাদেরকে জানানোর জন্যই আজকের এই বিশেষ ভিডিওটা। প্রথমে আসি ডক্টর ইউনূসের ব্যাপারে। ডক্টর ইউনূস বরাবরই কিন্তু আমেরিকার দিকে ঝুঁকে আছেন। আর আমেরিকাও চাইতো যে এশিয়ান কান্ট্রিতে এমন একটা মানুষকে ধরা, শিক্ষিত, ভদ্র এবং মার্জিত একটা মানুষকে ধরা, যে মানুষটা আমেরিকার হয়ে কাজ করবে। তিনি তখন ক্ষুদ্র সঞ্চয় নিয়ে কাজ করছিলেন। তখন আমেরিকা তাকে 10 মিলিয়ন টাকা দেয়। টাকা দিয়ে বলে, আপনি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প আপনি ভালো করে চালান। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালাতে গিয়ে উনি করলেন কি, প্রায় 26%, 24 থেকে 26% অব্দি সুদে উনি টাকা খাটাতে শুরু করলেন। আমাদের এখানে যেমন চিট ফান্ড আছে, সেই চিট ফান্ডেরই আর একটা নামান্তর হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়। এমনও দিন পার করেছেন বাংলাদেশি মানুষরা, যারা টাকা দিতে পারেননি, তারা নাকের নথ খুলে দিয়ে এসছেন, হাতে চুড়ি খুলে দিয়ে এসছেন, মানে টাকা চাই। এই বন্যার সময়ও তার অর্গানাইজেশনের লোক কিন্তু গিয়ে টাকা চাইছে। হাসিনার এখানেই রাত ছিল। তারপরে উনি কর পরে অনেক ফাঁকি টাকি দিয়েছিলেন। এই করে ফাঁকি দেওয়াতে হাসিনা তখন তার পেছনে, তার আগে কিন্তু হাসিনা তাকে $600 মিলিয়ন দিয়েছিলেন।
$600 মিলিয়ন বা $600 মিলিয়ন, আমি ঠিক বলতে পারবো না, একটা শুনেছিলাম এরকম একটা ফিগার একটা শুনেছিলাম, উনি দিয়েছিলেন অর্থ সাহায্য করে, যাতে ওদের টাকাটা, কিছু গরিব মানুষের টাকাটা কিন্তু কিছুটা মানে শোধ করে দেওয়া, তাদের ঋণ মাফ করে দেওয়া হয়। কিন্তু ডক্টর ইউনূস ওসব কথা শোনেন, তিনি কিন্তু তার কাজ চালিয়ে গেছেন। এদিকে আমেরিকাও তাকে তোল্লা দিয়ে গেছে। এবার আমেরিকার কাজ হলো প্রথম ডক্টর ইউনূসকে ডেকে পাঠানো, ডেকে পাঠিয়ে বলা যে আপনি আমাদের হয়ে পাপেট হয়ে কাজ করুন, আপনার যা যা দরকার আমরা তাই আপনাকে দিয়ে দেবো, আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা বসিয়ে দেবো, আপনি আমাদের হয়ে কাজ করবেন। ডক্টর ইউনূস বললেন আমি তো কিছু জানি না এই ব্যাপারে, তো আমি কিছুই রাজনীতি ফাজনীতি কূটনীতি আমি তো কিছুই জানি না। বললো আপনাকে কিছু করতে হবে না, যখন সময় হবে আপনাকে বলবো, আপনি তখন দেশে ফিরবেন। এদিকে ডোনাল্ড লু তার গুটি সহায়তা আরম্ভ করলেন। ডোনাল্ড লু করলেন কি, ডোনাল্ড লু ফিট করলেন পিটার হাসকে। পিটার হাস ডেকে পাঠালেন আমাদের এই আসিফ নজরুলকে। আসিফ নজরুল তিনি পুরো ব্যাপারটা কন্ট্রোল করলেন। পুরো ব্যাপারটা কন্ট্রোল করার জন্য তার দুজন স্যাঙাতকে জোগাড় করলেন। এই দুজন স্যাঙাতের নাম হচ্ছে, একজন হচ্ছে নাহিদ ইসলাম আর এক হচ্ছে আসিফ মাহমুদ। এই যে দুজনকে আপনারা দেখেন না এখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে রয়েছে, এই দুজন হচ্ছে গিয়ে তার একটা ডান হাত একটা বাঁ হাত এই আমাদের আসিফ নজরুলের। এরাই সমস্ত এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি করা, সেটাকে অপারেট করা, কিভাবে কি করতে হবে, এটা কিন্তু এই আসিফ নজরুল কিন্তু একদম ফ্রন্টে থেকে করেছেন। এবং আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন যে উনি জায়গায় জায়গায় একদম জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন। এইবার হলো কি, যখন আন্দোলনটা তখন চূড়ান্ত রূপ নিল, সেই সময়তে আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেল। ওই 2 বছর আগে পিছিয়ে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে হাসিনাপন্থী আর একটা হচ্ছে হাসিনা বিরোধীপন্থী। এই যে হাসিনাপন্থী যারা, তারাই কিন্তু একজন সেনাপ্রধান কিন্তু তাদের মধ্যেই একজন, তিনি হাসিনার কোন রকম একজন আত্মীয় হবেন। তিনি হাসিনাপন্থীদের এবং হাসিনাকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু ভারতে তাকে পৌঁছে দিয়েছিলেন। তার পেছনে অনেক গল্প রয়েছে, সেই গল্পটা আমি পরে একদিন বলবো, যে কি করে হাসিনাকে ফেরতটা বা বাংলাদেশ থেকে ভারতে আনা হলো। সেটা অনেক বড় গল্প, সেটা বলতে গেলে ভিডিও এখন 1.5 ঘন্টা হয়ে যাবে। তো এই যে হাসিনা বিরোধী যে পক্ষটা, সেই পক্ষটাকে আমার নজরুল সাহেব তিনি গ্যাপ করলেন, করলো কি ওখানে 13 লক্ষ আপনাদের বাংলাদেশে রোহিঙ্গা এসে বসে আছে। এই মার্কিন সাহায্য এনজিও গুলো এসে ওদের ওখানে খাবার টাবার ওষুধ চিকিৎসা দেবে বলে ওখানে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প তৈরি করতে আরম্ভ করলো। এবং ভেতরে তাদের ব্রেন ওয়াশ করা হলো। এখন দেখুন, ওরা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করতে যুদ্ধ সম্পর্কে ওরা কিন্তু খুব পরিচিত। তারপর আরাকান আর্মির সঙ্গে মানে পেরে না ওঠায়, এটে না ওঠায়, তারা বাংলাদেশে পালিয়ে এলো। কিন্তু যুদ্ধ সম্পর্কে তারা কিন্তু খুব অভিহিত। এদেরকে ট্রেন করলো হাসিনা বিরোধী যে সরকার। অস্ত্রটা এলো পাকিস্তান হয়ে চীন মারফত, অস্ত্রটা এলো, কারণ চীনও চাইছে এখানে ঢুকতে, যেটা হাসিনার সঙ্গে এটা নিয়ে একটা ফটোমটো চলছিল, ভেতরে ফটোমটো চলছিল। এইবার তাদের অস্ত্র দেওয়া শিক্ষা টিক্ষা দেওয়া হলো। শিক্ষা টিক্ষা দেওয়ার পর এইবার এখন আসল অপারেশনের যখন সময় এলো, সেই সময় দেখা গেল যে ভারতকে কি করে বিরক্ত করা যাবে, ভারতকে চাপে রাখতে হবে। তখন ডোনাল্ড লু, পিটার হাস দুজনে মিলে ঠিক করলো, তোমরা এক কাজ করো, তোমরা ভারতকে চিকেন নেক যেটা আছে সেটাকে কাটার ব্যবস্থা করো। চিকেন নেক কি করে কাটবে, তার জন্য একটা আনসার বাহিনীকে ডাকা হলো। আনসার বাহিনীকে দিয়ে আনসার বাহিনীকে এর মধ্যে মানে জোগাড় করা হলো, জামাতকে এর সঙ্গে নেওয়া হলো। তাহলে জামাত, বিএনপি, আনসার একত্রে একটা গ্রুপ তৈরি হলো। গ্রুপ তৈরি হয়ে তখন এই ছাত্রদের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটাকে হাইজ্যাক করে দিল। হাইজ্যাক করে একটাই দাবি, সেটা হচ্ছে হাসিনার পদত্যাগ। এইবার
ছাত্ররা কি মানে একেবারে অল্প বয়স, তাদের বুদ্ধির বিকাশ তো সেভাবে হয়নি, তারা একটুখানি ভাবাবেগে চলে। ছাত্ররাও নেমে গেল, নেমে গিয়ে ছাত্ররাও শুরু করলো একেবারে 1 পয়েন্ট প্রোগ্রাম যে হাসিনাকে সরাতে হবে। হাসিনা কিন্তু 4 তারিখেও বুঝতে পারেননি যে তাকে এরকম সরে যেতে হবে। উনি রাবার বুলেট ছাড়া কোনো বুলেট ব্যবহার করেননি। অথচ আবু শহীদ যে ছেলেটি মারা গেল গুলি খেয়ে, তার এতে কিন্তু ব্যবচ্ছেদের সময় তার শরীরে কিন্তু মেটাল বুলেট পাওয়া গিয়েছিল। সেই মেটাল বুলেট যারা ছুঁড়েছিল তারা হচ্ছে এই জামাত বাহিনী, আনসার, এটাই ওর মধ্যে লুকিয়েছিল। এরাই চোরাগোপ্তা এই সমস্ত ছাত্রদের গুলি করে বেড়েছে, কাউকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে, এই সমস্ত কিছু হয়েছে। এবার চিকেন নেক নিয়ে পড়া গেল, চিকেন নেককে কি করা যায়। এই রোহিঙ্গাদের সব জায়গায় একদম বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে রোহিঙ্গাদের ছড়িয়ে দেওয়া হলো, প্রত্যেকটা কর্নারে। আপনার বাড়ির আশেপাশেও দেখবেন যে ওদের দাড়ি ফাড়ি একটু কম হয়, দাড়ি খুব একটা আপনাদের বাংলাদেশিদের মতো বা ভারতীয়দের মতো পুরো দাড়ি হয় না, একটু মানে গুঁড়ো 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 একটু দাড়ি হয়, তাদের একটু কোচকানো দাড়ি হয়। অল্প দাড়িওয়ালা, মাথায় টুপি দেওয়া কিছু লোককে দেখবেন হাতে একটা থলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই থলে কিন্তু যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যেতে পারেন। ইতিমধ্যে ছাত্ররা তো বাজারে নেমে গিয়েছে। ছাত্ররা বাজারে নেমে গিয়ে তারা তো একেবারে সব রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে হোটেল, সিনেমা হল, সব পরীক্ষা নিরীক্ষা, রাস্তায় যানবাহন কন্ট্রোল, হ্যান ত্যান, এই সমস্ত। হাসিনা তখন চলে এসছে, হাসিনা তখন ভারতে চলে এসেছে। 5 তারিখের পরের ঘটনা। হাসিনা ভারতে চলে আসার পর এই সমস্ত যখন হচ্ছে, তখন মানুষ বিরক্ত হয়ে গেল। মানুষ বিরক্ত হয়ে এইবারেতে মানে ছাত্রদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতে শুরু করলো। মানে অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল, কেউ মোবাইল, ল্যাপটপ, তারপরে আপনার দামি জামা কাপড়, জিনিসপত্র কিছুই নিয়ে রাস্তায় বেরোতেন না। তাহলে ওই চেকিং এর নামে ওটা ছিনতাই হয়ে যাবে। এবার বিভিন্ন জায়গায় আপনার এই আনসার বাহিনী যারা আছে আর রাজাকার যারা আছে, যারা জামাতি আছে, তারা হিন্দু নিধনে একেবারে নেমে পড়লো। মানে বাংলাদেশটাকে যতভাবে পারা যায় একেবারে ব্যতিব্যস্ত করে রাখো বাংলাদেশের মানুষকে। এবারে যখন সব প্ল্যান যখন কমপ্লিট হয়ে গেল, এবার দেখা গেল যে আনসার চালাবে কে এই অপারেশনটা। মানে ভারতের সঙ্গে যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধটা তাহলে চালাবে কে। তখন ঠিক করা হলো যে বাবরকে বাইরে আনা হবে। আনসারের যে দুর্দান্ত একজন মস্তান ছিল, গুন্ডা ছিল বাবর, যে জেলে ছিল, ফাঁসির আসামি হয়েছিল, তাকে বের করে আনতে হবে। এবং তার সপক্ষে দেখুন প্রচার শুরু হলো, ভিডিও করে প্রচার শুরু হলো। এই দেখুন সেই ভিডিও। যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। তো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক। ভারতকে কিভাবে 7 সিস্টারে কিভাবে কি করতে হয়, উল্পাকে কিভাবে সহায়তা করতে হয়, কি করতে হয়, এগুলো উনি খুব ভালো জানেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা ম্যাপ ছড়িয়ে দেওয়া হলো যে কিভাবে ভারতের একটা অংশ, শুধু নর্থ ইস্ট নয়, ভারতের একটা ওয়েস্ট বেঙ্গল এবং বিহার টিহার নিয়ে একটা অংশ কিভাবে দখল করা যায় তার একটা মানচিত্র একটা তৈরি করে পুরো সোশ্যাল মিডিয়াতে আনসার বাহিনী এবং জামাত মিলে সব ছড়িয়ে দিতে শুরু করলো। এই দেখুন সেই সোশ্যাল মিডিয়ায় পাওয়া, এটা আমার সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়া এই ভিডিওটা আপনারা দেখুন। দেখলেন সচিবালয় এলাকায় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। মানে এবার পরিস্থিতি
আরো হাতের বাইরে চলে গেল। তার আগে কিন্তু জাতির উদ্দেশ্যে কিন্তু অবস্থা খারাপ দেখে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপ্রধান, তিনি কিন্তু অস্থায়ী রাষ্ট্রপ্রধান, তিনি কিন্তু একটা ভাষণ দিয়েছেন, একেবারে মানে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। সে ভাষণ আপনারা সবাই শুনেছেন, তাই আর আমি ওর মধ্যে যাচ্ছি না। এর মধ্যে আবার গোদের ওপর বিস্ফোরা, সেটা হচ্ছে কর্মবিরতিতে যাচ্ছে পল্লী বিদ্যুতের 45,000 কর্মচারী এবং কর্মকর্তা যারা। দেখ মানে একে মা শ্যামানন্দ, তার উপরে ধুনোর গন্ধ। গোদের ওপর বিস্ফোরা যখন হয় তখন এইরামই হবে। তাহলে কি হলো, এখন আন্দোলনটা কিন্তু এখন তো মানে ভারতকে আঘাত করা বা আক্রমণ করা সেটা কিন্তু এখন পেছনে চলে গেছে। এখন কি করে এখন মানে আনসারের সঙ্গে কি করে এখন ছাত্রদের এখন গন্ডগোল মেটাবে বিএনপি এবং আমাদের জামাত, তারা নিজেদের মধ্যে কি করে গন্ডগোল মেটাবে সেই নিয়ে কিন্তু এখন বাংলাদেশ পুরো ফেঁসে রয়েছে। আর বাংলাদেশের প্রধান মানে যাতায়াতকারী যেটা একটা বড় একটা মাধ্যম, সেটা হচ্ছে রিক্সা। আজ গতকাল রাত্রির থেকে সেই প্রচুর রিক্সা যারা চালান, সেই রিক্সা চালকরা পুরো শাহবাগ পুরো একেবারে দখল করে নিয়েছেন। কালকে রাত্রির থেকে আজকে দুপুর পর্যন্ত পুরো শাহবাগ চত্বর এই দেখুন রিক্সাওয়ালারা পুরো দখল করে নিয়েছেন। ফলে যে গল্পটা দাঁড়ালো সেটা হচ্ছে অঙ্কুরেই বিনাশ হয়ে গেল। এখন ভারতকে আক্রমণ করা তো দূরের কথা, নিজেদের মধ্যে খেয়েই সামলাতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন আমেরিকা একবার ভাবছিল যে ভারতের দিকে বাংলাদেশের দিকে আসবে, কিন্তু মাঝপথে এখন আমেরিকা এখন মেডিটেরিয়ান সিতে এখন দাঁড়িয়ে চুপ করে বসে রয়েছে যে আমরা এগোবো কি এগোবো না। এর মধ্যে রাশিয়াও কিন্তু খবর পেয়ে গিয়েছে। রাশিয়া এবং চায়না এবং ভারত তিনজনই কিন্তু চায় না যে এইখানে আমেরিকা আসুক। ফলে তিনটে দেশের রণতরী এসে কিন্তু একেবারে বঙ্গোপসাগর থেকে এগিয়ে গিয়ে মেডিটেরিয়ান সিতে দাঁড়িয়ে যাবে। বঙ্গোপসাগর বলছি, ইন্ডিয়ান সি, ভারত মহাসাগর থেকে এগিয়ে গিয়ে মেডিটেরিয়ান সি এর সামনে লম্বা হয়ে তিনটে দেশের জাহাজ, ডুবোজাহাজ, সমস্ত ফ্লিট তিনটে দেশের দাঁড়িয়ে যাবে। এবার আমেরিকা কি করবে? আমেরিকার এবার গলায় পা উঠে গেছে। আমেরিকা ভাবছে না এগোতে পারছে না পেছোতে পারছে। এখন যতক্ষণ না পর্যন্ত এই অবস্থার মানে ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমেরিকা বাংলাদেশে ঢোকার কোন রকম চেষ্টা করবে না। আর বাংলাদেশের যা অবস্থা এখন, সেই বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশ আনসার আর জামাত আর বিএনপি এই তিনজনকে একসঙ্গে করে নিয়ে এই একটা আক্রমণ শানানো এই একেবারে অসম্ভব। ইচ্ছে ছিল আনসারকে সামনে দিয়ে এগিয়ে দেবে, পেছন দিকে সেনাবাহিনী যাবে। তা আনসারের লোকজন তো এখন তো তারা তো চাকরির দাবিতে তারা তো এখন সমস্ত ঘেরাও করে বসে আছে। তাহলে করবেটাকে? আর একবার আল্লাহ ডাক দিলে সব সঙ্গী সাহিত্য চলে আসবে। মুশকিলটা হয়ে গেছে এখানে। ফলে যে চিন্তাটা অঙ্কুরে ছিল সেই অঙ্কুরেই কিন্তু বিনাশ হয়ে গিয়েছে। যখন ঈশ্বর মারে না তখন এভাবেই মারে। দেখ, এটা হচ্ছে পেছনের গল্প। বাংলাদেশে হয়তো সবাই জানবেন, কিন্তু আমার যারা দর্শক আছেন, বাইরের আছেন, ভারতবর্ষে আছেন, তারা এখন জানেন না বলে আমি তাদেরকে জানানোর জন্যই এই খবরটা আমি বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।